ভার্সিটিতে গুটিসুটি পায়ে প্রবেশ করলো অভ্র। অভ্রের সাথে আরও 3জন ছেলে প্রবেশ করে। 4জন একসাথে এগিয়ে যায় ভার্সিটির ভেতর। 4জন কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পায় 5জন ছেলে একটা মেয়েকে ডেকে র্যাগিং করছে। ছেলেটার নাম সৈকত। সৈকত রিয়া নামের মেয়েটাকে বলছে, মামুনি, তুমি কি নতুন? হ্যাঁ ভাইয়া। ইস, এভাবে ভাইয়া বললে কষ্ট হয়। তাহলে কি বলবো? জান, বাবু, সোনা এসব বলবা? দেখুন ভাইয়া, আমি কিন্তু এসব জানি না। আমি পড়তে এসেছি, আমাকে যেতে দিন। যেতে তো দিব, তার আগে মাহমুদ স্যারকে প্রপোজ করে আসো। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, যাও। রিয়া ভয় পায়। অভ্র হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। ভার্সিটিতে সবই চলে। অভ্র সোজা হেঁটে চলল প্রিন্সিপালের রুমের সামনে। সাথে ওই 3জন ছেলেও আছে। 4জন এসে দরজার পাশে দাঁড়ালো। প্রিন্সিপাল খালেদ সাহেব টেবিলে বসে আছেন। প্রিন্সিপালের অফিসের দরজার কাছে দাঁড়িয়ে অভ্র দরজায় টোকা দিল। স্যার তখন টেবিলে একটা জরুরি ফাইল দেখছে। অভ্র বলল, আসতে পারি? প্রিন্সিপাল স্যার না তাকিয়ে বলে হ্যাঁ। অভ্র ভেতরে প্রবেশ করে। টেবিলের সামনে দাঁড়িয়ে অভ্র সালাম দেয়। তারপর বলে, স্যার, আমি অব্র। আপনাকে গত 2 দিন আগে ফোন করেছিলাম। অভ্রের ভয়েস শুনে খালিদ সাহেব সেদিকে তাকায়। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আরে স্যার, আসুন আসুন। দাঁড়িয়ে কেন, বসুন স্যার। জি বসছি, কিন্তু এটা কি হলো? কোনটা স্যার, কি হবে? দেখুন স্যার, আমি এসেছি একটা বিশেষ কাজে, তাই একটা কথা আছে। জি বলুন, আমি সব কথা রাখবো। আপনার কাছে একটা অনুরোধ বলা যায়। অনুরোধ? অনুরোধের কি আছে, আপনি শুধু বলুন, বাকি সব হয়ে যাবে। দেখুন, আপনি আমার বাবার বয়সী এবং এই ভার্সিটির সম্মানীয় প্রধান। আমাকে আপনি নাম ধরে ডাকুন। আর এখন আমি আপনার ছাত্র, তাই আমি আপনাকে সম্মান করব, আপনি নয়। এটা বেয়াদবি হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনি তো। আবার? আচ্ছা ঠিক আছে, সরি, তুমি করি বলবো। অভ্র প্রিন্সিপালের রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। অনেক বড় বড় বিজ্ঞানীদের ছবি টানানো আছে। ছবিগুলো দেখতে দেখতে অভ্র বলে, স্যার, কালকে তো ফোন করে সব বলেছি, তারপরে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মেহবুব, ও হলো সাইমন, ও সাকিব। আর আজ থেকে আমরা আপনার ভার্সিটির ছাত্র। আমরা এখানে কিছুদিন থাকতে চাই। ঠিক আছে, আমি সব কিছু রেডি করে রেখেছি, কোনো চিন্তা নেই। যতদিন ইচ্ছে তোমরা থাকো, পড়ো বা যা খুশি করো, তবে বাকি স্টুডেন্টের যেন কিছু না হয়। না স্যার, সেটা নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, পেপারগুলো সাবমিট করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ বলো। হুট করে ভার্সিটিতে অনেক কিছু হতে পারে। আপনি কখনো আমাদের পরিচয় কাউকে জানাবেন না, দয়া করে। এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তবে ভয় নেই, সব আমি সামলে নেব। ও, এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যেহেতু বলেছো সামনে নেবা, তাহলে আর কিছু ভাবছি না। নিয়াজ স্যারকে সালাম জানিও। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে। আপনার কোনো সমস্যা হলে জানাবেন, বাকিটা আমি দেখে নেব। ওরা 4জন প্রিন্সিপালের রুম থেকে বাইরে আসলো। ভার্সিটির চারপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। অভ্র, মেহবুব মানে সবাই ঘুরে দেখছে। হঠাৎ একটা মেয়ে ওদেরকে ডাক দেয়। অভ্র যেহেতু সবার আগে, তাই অভ্রকে ডাক দিয়ে বলে, এই যে পাতি নেতা, সবার সামনে যে, হ্যালো, এদিকে আসেন। অভ্র ইশারায় বলে, আমরা। মেয়েটা মাথা নাড়িয়ে সায় দেয়। অভ্ররা মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটা বলে, কি ব্যাপার, ভার্সিটিতে নতুন নাকি? এখানে নেতাগিরি দেখাচ্ছ? 2-3 জন পোলাপান নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছ? দেখতে তো নেশাখোরদের মতো মনে হয়। নেশা টেশা করে ভার্সিটিতে আসছো? কি বলেন এসব? চুপ চালা, প্রশ্ন করলাম তোদের নেতাকে, আর তোরা উত্তর দিচ্ছিস। নাম কি তোমার? আমি অব্র, ওরা আমার বন্ধু। নাম তো সুন্দর। নেশা করে আসছো নাকি? থাক থাক, প্রিন্সিপাল আসছে, আমি যাই। মেয়েটার নাম অর্ণি। প্রিন্সিপালকে দেখে দৌড়ে ভেতরে চলে যায়। অভ্র হাসতে থাকে। মেয়েটা তাদেরকে নেশাখোর বলেছে। সবাই হাসতে থাকে। ওরা ভার্সিটি থেকে বের হয়। এখানে ওদের কোনো কাজ নেই। অভ্ররা কেন ভার্সিটিতে এসেছে, কেন প্রিন্সিপাল স্যার ওদের সাথে এমন ব্যবহার করলো, সেসব সময় হলেই জানতে পারবে। ওরা সবাই মিলে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল ভার্সিটির কাছে। ওদের ভার্সিটি লাইফ শেষ হয়েছে, বছর খানিকের বেশি হয়েছে, কিন্তু তারা আবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। সেজন্য আপাতত এখান থেকে ওদের পড়ালেখার অভিনয় করে যেতে হবে।
যদিও বাসাটা আগে থেকেই ঠিক করে রেখেছিল সবাই, এখন কেবল রুমে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয় ওরা। অভ্রের ফোনে কল আসে। কলটা করেছে হেড অফিস থেকে, অভ্রকে যেতে বলেছে। অভ্র তাদের সবাইকে ডাকে, বলে, অফিস থেকে কল এসেছে, আমাদের যেতে হবে, জলদি রেডি হ। এখন? হ্যাঁ। ওরা সবাই রেডি হয়। হেড অফিসের উদ্দেশ্যে রিক্সা নিয়ে বের হলো। এবার ওদের পরিচয়টা দিয়ে দেয়। অভ্র হলো ডিবি পুলিশ কমিশনার। কয়েক মাস হলো সে জয়েন করেছে। এজন্য হেড অফিস থেকে অভ্রকে একটা মিশন দেওয়া হয়। আর অভ্রের সাথে যারা আছে তারা হলো অভ্রের কলিগ, সাথে বন্ধু। অভ্রের পুরো নাম অভ্র আহমেদ, এই সিটির নতুন ডিবি কমিশনার। আর মেহবুব, সাইমন, সাকিব, তাওহিদ ওরা অভ্রের টিমের সদস্য এবং বন্ধু। এই সিটিতে আসার পেছনে একটা বড় কারণ আছে, সেটা হলো এখানে ড্রাগসের অনেক বড় একটা চক্র রয়েছে, যাদের সকল কার্যক্রম চলে এই ভার্সিটিকে ঘিরে। অর্থাৎ ড্রাগসের সে চক্র ভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে নেশা দ্রব্য ছড়িয়ে দিচ্ছে। আর সে চক্র কেবল শুধু ড্রাগ ব্যবসা নয়, তাছাড়াও আরও অনেক অবৈধ কাজ করে, যেমন কিডন্যাপিং, মার্ডার, ধর্ষণ, আরও কত কি। তাই ওদের এখানে পাঠানো হয়েছে এই চক্রটাকে ধরতে, তাও আন্ডার কভার হিসেবে, যেন তাদের পরিচয় কেউ না জানে। যেহেতু সবকিছু এই ভার্সিটিকে কেন্দ্র করেই ঘটে, আর বড় কথা তাদের পরিচয় গোপন করে রাখার জন্য স্টুডেন্টের পরিচয়টা সবচাইতে সেফ মনে করে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ছাত্র হিসেবে এখানে পরিচিতি লাভ করবে। এতে ওদের কাজটা সহজ হবে। সে কারণে অ্যাডমিশনের কাজে প্রিন্সিপাল স্যার ওদেরকে সাহায্য করছে। আর শুরুতে প্রিন্সিপাল ওদের স্যারই করছিল। হেড অফিসে এসে আজকের কাজের সব কিছু অভ্র জমা দেয়। তাকে এখানে ডেকেছে। অফিসের সব কাজ শেষ করে আবার বাড়িতে চলে আসে। আজকে ওরা অনেক কাজ করেছে, নতুন বাসায় উঠেছে, সব কিছু ঠিকঠাক করলো, তাই সবাই খুব ক্লান্ত। তার উপর কালকে থেকে আবার ওদের ভার্সিটিতে যেতে হবে, তাই সবাই একটু জলদি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো সবাই। কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, তাই অভ্রর বাকি বন্ধুদের প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বলে। আর অভ্র ওদের একটা ভাঙাচোরা গাড়ি পার্কিং লটে পার্ক করতে আসে। গাড়ি পার্ক করে অভ্র প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে যেতে থাকে। তখনই পেছন থেকে কালকের সেই মেয়েটা অভ্রকে ডাক দেয় ওই বলে। অভ্র শুনেও না শোনার ভান করে থাকে। অর্ণি আরও কয়েকবার ডাক দিল। অভ্র এবার পেছনে থাকে। পেছনে ফিরে দেখে কালকের সেই মেয়ে সহ আরও একদল মেয়ে দাঁড়িয়ে আছে। অর্ণি আবারও ডাক দিল। অভ্র এবার তাদের কাছে গেল। অর্ণির সামনে দাঁড়িয়ে বলে, জি, আমাকে বলছেন? জি স্যার, আপনাকেই বলছি। অভ্র ভয় পায় একটু, কারণ এই মেয়ে তাকে স্যার কেন বললো? তারা তো সিক্রেট আসছে এখানে, মেয়েটা স্যার বলে ডাকলো কেন? তার মানে কি এই মেয়েরা কি সব জেনে গেল নাকি? জেনে গেলে তো সমস্যা। এখানে কাউকে জানানো যাবে না যে ওরা আইনের লোক, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। অভ্রের ভাবনায় ছেদ ঘটিয়ে অর্ণি মেয়ে বলে উঠল, কে রে, কথা বলছিস না কেন? অভ্র কালকের থেকে আজকে অর্ণির দিকে ভালো করে তাকালো। অর্ণি দেখতে মাশাআল্লাহ একদম হুরের মতো, সুন্দর শ্যামবর্ণ তার গায়ের রং, চুলগুলো মেলে দেওয়া, কিন্তু মডার্ন ড্রেস পরা। এই জিনিসটা খারাপ লাগলো অভ্রের। কালকে ভালো ড্রেস পরা ছিল। অর্ণি আবার বলল, কি রে, বয়রা নাকি? জি বলেন। কোন ক্লাস? মাস্টার্স। কোন ইয়ার? প্রথম বর্ষ। বাহ, আমাদের 2 ব্যাচ সিনিয়র। অর্ণি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। অভ্র সোজা মাস্টার্সে ভর্তি হয়েছে। অর্ণির পাশ থেকে সাদিয়া বলে ওঠে, অর্নি দোস্ত, এটা তো আমাদের সিনিয়র, এখন কি করবি? র্যাক তো হবে না। সমস্যা কি, আজ সিনিয়র দিয়েই শুরু করি। সিনিয়রদের র্যাক করার মজাই আলাদা। অভ্র অবাক হয়। তার মানে এরা অভ্রকে র্যাক করার জন্য এখানে ডেকেছে। অভ্র শুধু ভয় পেয়েছে, কারণ ভেবেছে তার পরিচয় আবার তারা জেনে গেল কিনা। কিন্তু না, এরা কেউ কিছু জানে না। ও যেহেতু নতুন আর দেখেও ইনোসেন্ট মনে হচ্ছে, তাই ছোট একটা কাজ দিলাম, এখানে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবোস কর। অভ্র অবাক হয়, এটা কি হলো? এই মেয়ে ডিবি পুলিশকে বলছে কান ধরে উঠবস করতে, এটা কোনো কথা? অভ্র বলে, এক্সকিউজ মি, আমি তোমার সিনিয়র হই, এসব কি? হ্যাঁ, সিনিয়র তো কি করব? তোর পূজা করব? যা বলেছি তাই কর, না হলে এমন অবস্থা করব না এখান থেকে যেতেও পারবি না। যা শুরু কর। হ্যাঁ, তুমি কোন মহারানী যে তোমার কথা শুনবো? চিকন শকুন একটা, হুট। এই, কি বললি তুই? তোর এত বড় সাহস! এই, তুই চিনিস আমি কে? আমাকে ছাড়ে দেওয়া? থাক ম্যাডাম, আমার আপনাকে চেনার কোনো প্রয়োজন নেই। গায়ে নেই 1 কিলো মাংস, আসছে আমায় দিয়ে উঠবোস করাতে। আমি গেলাম, বাই। অভ্র কিছু বলল না। আর অর্ণি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অভ্রের সব পাত্তা না দিয়ে হাঁটা শুরু করবে, ঠিক এমন সময়ই পেছন থেকে কেউ অভ্রের শার্টের কলার ধরে টান দেয়।
অভ্র দ্রুত পেছন ফিরে দেখল অর্নি ওর শার্ট টেনে ধরেছে। মেয়েটা তো আচ্ছা বদমাইশ। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? কথাটা বলে অর্নি অভ্রকে থাপ্পড় মারতে হাত উঠালো, কিন্তু মারার আগেই হাতটা ধরে ফেললো অভ্র। অর্নিকে বলল, দেখুন মিস অর্নি, আমি আপনার সিনিয়র, বলে যাবেন না, আর বলে গেলে আপনারই সমস্যা। অভ্র আবার হাঁটা ধরল। পেছন থেকে অর্নি বলল, তোকে আমি ছাড়বো না। অভ্র আবার দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখে অর্নি একদম রাগে লাল হয়ে আছে। রাগী অবস্থায় মেয়েটার চেহারায় মায়া আরও বেড়ে যায়, কিন্তু সমস্যা ওই একটাই, রাগটা একটু বেশি। অভ্র তারপর সোজা চলে আসে প্রিন্সিপালের কাছে এবং সব পেপার ওয়ার্ক সেরে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল সবাই। ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে বসে নাস্তা করার জন্য। আবার সেই ভার্সিটি লাইফে এসে খুব ভালোই লাগছে। হ্যাঁ রে, সত্যি স্টুডেন্ট লাইফের মজাই আলাদা। কাজের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আন্টি, আঙ্কেল মানে আফরের মা বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটাও পূরণ করতে হবে। কি দায়িত্ব রে দোস্ত? তোকে কারো গলায় ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব। ধুর, তোরাও আবার আব্বু আম্মুর মতো শুরু করে দিস না তো। আচ্ছা, তুই শুধু আমাকে এতটুকু বল, তোর কি ধরনের মেয়ে পছন্দ? আমার না, তোর আম্মুর ছেলে বেয়াদব। অভ্র কিছু একটা বলতে যাবে, তখনই ক্যান্টিনের কোনার একটা টেবিলের দিকে ওর চোখ গেল। দেখে অনি তার ফ্রেন্ডদের সাথে বসে নাস্তা করছে। অনেক দিকে তাকিয়ে অভ্র বলল, আমার পছন্দ এমন একজন যার মুখের দিকে তাকিয়ে থাকলে যেন আমার সময় থেমে যায়, যার চোখের দিকে তাকিয়ে থাকলে মন চাইবে সেই চোখের মায়ায় ডুবে যেতে, যার হাসি দেখার জন্য মন সব কিছু করতে পারবো, এমন একজন যাকে পেলে আমার মনে হবে জীবন সার্থক। অভ্র কথাগুলো অনির দিকে তাকিয়ে বলছে। সাথে সাথে সাকিব বলল, থাক ভাই, আর বলিস না, তোর কথা শুনে আমি কান্না করে দিব। দোস্ত, তুই হঠাৎ এত রোমান্টিক হইলে কি করে? ওইদিকে তাকা, ডান পাশে যে মেয়েটা বসে কফি খাচ্ছে, চুলগুলো খোলা, ওই মেয়েটা দেখ। তার মানে এই মেয়েটার কথাই বলছিলি? কি সত্যি? হ্যাঁ ভাই। চল তাইলে ভাবির সাথে কথা বলে আসি। এখন না। এখন না মানে? সময় হলে সব বলবো। তাছাড়া মিশনের কথা মনে আছে তো, সেটার দিকে বেশি ফোকাস দিতে হবে আমাদের। এসব নিয়ে পড়লে মিশন ছান্দে চলে যাবে। হ্যাঁ, কিন্তু মিশন তো হবে, তবে মেয়েটা সঠিক সময় হলে ঠিকই বলে দেব, এখন থাম। মেয়েটার যদি কোনো বিএফ থাকে? মনে হয় নেই। তাই যেন হয়। তারপর সবাই নাস্তা করে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে এলো। আসলে ক্লাস করা তো বাহানা, মূলত ওরা ভার্সিটি কিংবা ক্লাসে যায় সবার গতিবিধির উপর নজর রাখতে। বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে একটু বের হলো সবাই এলাকাটা ঘুরে দেখতে। সাথে এখানের থানার হাবিলদার নাইমের সাথে কথা বলতে হবে। এখানকার পুলিশের মধ্যে শুধু উনিই জানেন ওদের আসল পরিচয়, এবং অভ্রদের কোনো কিছুর প্রয়োজন হলে উনিই এনে দেন। তারপর নাইম পুরো এলাকা অভ্রদের ঘুরিয়ে দেখালেন। সব কিছু দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলায় এই ড্রাগসের ব্যবসা বেশি হয়, তাই রাতে একটু ভালো করে ঘুরে দেখলো ওরা। বেশ কিছু চোখে পড়েছে অভ্রের, আবার চোখের সামনে ড্রাগসের ব্যবসা করতেও দেখলো ওরা। সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের মধ্যে কিছু কিছু লোকদের অভ্র ভার্সিটিতেও দেখেছে। এলাকা দেখা শেষে বাসায় আসলো। বাসায় এসে ভাত খেয়ে সবাই একসাথে বসে। সব কিছু তো চোখের সামনেই হচ্ছে, কিন্তু এখানের পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? হয়তো পুলিশও এদের সাথে জড়িত, নয়তো পুলিশ তার ক্ষমতার ব্যবহার করতে পারছে না। তুই কি বলিস? আমারও তাই মনে হয়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমোতে চলে গেল। সকালে উঠে নাস্তা করে আবার ভার্সিটিতে আসে। ওরা ক্লাসে ঢুকবে এমন সময় অভ্র দেখলো রাতে দেখা সে ড্রাগসের ব্যবসায়ীদের মধ্যে একজন আসছে। অভ্র তার বন্ধুদের ক্লাসে ঢুকতে বলে সে সেই ছেলেটার পিছু নিল। লোকটা মোড় ঘুরে চলে যাচ্ছে, তাই অভ্র তড়ি ঘুরি করে মোড়টা ঘুরতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খায় সে, এবং তাকেই দেখে অর্নি তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। অভ্র কিছু না বলে সেই ছেলেটার পিছু নেওয়ার জন্য যে আগাবে, অমনি অর্নি অভ্রকে ঘুরিয়ে ঠাস করে চর বসিয়ে দেয়। কলি অভ্রকে চর মারল। চেয়ে দেখলো অভ্র যার পিছু নিচ্ছিল সে আর নিয়ে চলে গেছে। শালার মাথাটাই গেল অভ্রের খারাপ হয়ে। কিন্তু অর্নি রেগে বলল, বেয়াদব, লুচ্চা, মেয়েদের দেখলে গায়ে পড়তে মন চায়, তাই না? তোকে আমি। অভ্র দেরি করে না, ঠাস করে চর বসিয়ে দেয় অর্নির গালে। এমনিতে অভ্রের মাথা গরম, তার উপর বক বক, তাই অভ্র মারল একটা চর। অর্নি অবাক হয়ে অভ্রের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে কেউ উঁচু আওয়াজে কথা বলার সাহস পায়নি, সেই তাকে চর মারল।
রাগে ক্ষোভে তার চোখে পানি আসে। অভ্র আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা চলে আসলো ক্লাসে বসতে মেহবুব বলে, কি রে, কোথায় গেছিলি? পাইছিলাম কালকে রাতে একটাকে, পিছু নিয়েছিলাম, কিন্তু তোর বাবি দিল সব গন্ডগোল করে। কেন ভাবি, আবার কি করলো? ধাক্কা খেয়েছি, পড়ে গেছে। পিছু নিতে যাব তখনই আমায় চড় দেয়। রাগ এত হয়েছিল, আমিও একটা চড় বসিয়ে দিয়ে আসছি ওর গালে। এখনও রাগ কমছে না। মামা, তোর চর মারাটা কিন্তু ঠিক হয় নাই, এই কাজটা ভুল করলি। কি করবো বল, মাথা তখন উল্টা করছিল। আচ্ছা বাদ দে। অভ্র চলে যাওয়ার পরও অনি সেখানে দাঁড়িয়ে আছে, আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে তার রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তার বাবাকে কল দেয়। অভ্ররা ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে গেল, সবাই নাস্তা করে বসে বসে কথা বলছিল। তখনই ওরা দেখলো গেট দিয়ে একটা পুলিশের গাড়ি ঢুকছে এবং ওদের দিকে আসতে থাকে। পুলিশের গাড়িতে হাবিলদার নাইমও আছে। নাইম অভ্রকে ইশারা দিয়ে সামলে নিতে বলল, তাই অভ্র মেহবুবকে বলল, এখানে এখন যাই কটুক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবি। আচ্ছা। আর কিছু বলতে পারলো না। ততক্ষণে পুলিশ ওদের সামনে চলে এলো। এসেই হাবিলদার নাইম বলল, এখানে অভ্রকে? আমি? কেন, কি হয়েছে? তোমাকে থানায় যেতে হবে। কেন? আমি জানি না, স্যার নিয়ে যেতে বলেছে, গেলেই দেখতে পাবে। অভ্র একটু ভেবে সময় নিয়ে মেহবুবকে বলল, যদি সেখানে আমাকে আটক করা হয় তাহলে যাতে 5 মিনিটের মধ্যে যেন ছাড়া পায়, আর ওখানের সব খবর নাইম তোদের জানাবে। অভ্র মেহবুবকে বলে সে তাদের সাথে মানে পুলিশের সাথে চলে এলো থানায়। রাস্তায় সুযোগ বুঝে অভ্র তার খবরাখবর সব মেহবুবকে দেওয়ার জন্য বলল নাইমকে। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেল। অভ্রকে নিয়ে যাওয়া হলো এসআই রুমে। দেখে এসআই সাহেব তার চেয়ারে বসা এবং গেস্ট চেয়ারে একটা মেয়ে বসা, কিন্তু অভ্রের বিপরীতে তার মুখ। স্যার নিয়ে এসেছি। তাহলে তুই সেই বকাঠে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে হিপটিজিং করস? এসআইয়ের কথা অভ্রের মাথার উপর দিয়ে যাচ্ছিল। অভ্র আবার কখন কাকে ইফটিজিং করলো, কিন্তু যখন চেয়ারে বসা মেয়েটা অভ্রের দিকে ফিরল তখনই অভ্র সব ঘটনা বুঝতে পারল। কারণ সেই মেয়েটাই অর্ণি ছিল, তার মানে অর্ণি এসআইয়ের মেয়ে। তোকে আজ এমন শাস্তি দেব যে তুই আর কোনোদিন কোনো মেয়েকে হিপটিজিং করার আগে শতবার ভাববি। অভ্র নাইমের কাছ থেকে হাত ছাড়িয়ে নিল। অভ্র অর্ণি পাশের চেয়ারটা গিয়ে বসলো। অভ্রকে এভাবে বসতে দেখে বাবা মেয়ে দুজনে অবাক হয়। মিস্টার রহমান, এসআই, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমিও কিছুদিন ধরে চাইতেছিলাম যে আপনার সাথে একটু দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারেনি। যাক, ভালো হলো আপনি নিজেই দেখা করার জন্য আমাকে নিয়ে এলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার থানায় এসে আমার সাথেই বেয়াদবি করছিস? কথাটা বলতে এসআই অভ্রের দিকে আসতে লাগলো। তখনই তার টেলিফোনে কল আসলো একটা। অভ্র তখন বলল, রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স, আগে ফোনটা ধরুন। এসআই ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে ডিবির প্রধান ফোন করে অভ্রের ব্যাপারে সব বলল। তাদের কথা শোনার সাথে সাথে সে নড়ে চড়ে উঠল এবং অভ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কয়েক মিনিট পর ফোনটা অভ্রের দিকে দিল উনি। অভ্র ফোনটা হাতে নিয়েই বলল, হ্যাঁ স্যার। আচ্ছা, সব তো ক্লিয়ার, চলে আসো তাহলে। পকেটে টাকা নেই? ধুর বেটা, তুমি যে কি করো, টাকা কই তোমার? সকালে বাসায় রেখে আসছি। তোমার বন্ধুদের তোমাকে নিতে পাঠালে তো সমস্যা হবে। তুমি বরং তোমার শ্বশুর মশাইয়ের কাছে ফোনটা দাও। কাকে দেব? বেশি সাধু সাইজো না তো। তোমার বন্ধুদের থেকে আমি সব শুনেছি, নাইম তাদের সব বলেছে। আচ্ছা, দিচ্ছি। অভ্র এতক্ষণে তাদের দিকে তাকালো। তাকিয়ে দেখে বাবা মেয়ে ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। অভ্র ফোনটা থানার এসআই সাহেবের কাছে দিল। ধরুন, আপনার সাথে কথা বলবে। ফোনটা হাতে নিল উনি। ফোনের ওপাশ থেকে অভ্রের স্যার বলল, এভাবে হুটহাট অভ্রকে থানায় আনবেন না, সব কিছু গোপন রাখবেন, কেউ যেন না জানে। জি স্যার, আমি জানতাম না যে এ নিয়ে আপনার পরিচিত কেউ। শুধু পরিচয় নয়, আমার বিশেষ অফিসার সে। আর এমন হবে না স্যার। ঠিক আছে, আর অভ্রকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই রেখে আসুন। তারপর ফোনটা কেটে গেল। ফোন রেখে এসআই সাহেব অভ্রের দিকে তাকিয়ে বলল, দুঃখিত স্যার। সমস্যা নেই, আর আমি আপনার ছোট, নাম ধরে ডাকলে খুশি হব। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাকে নিয়ে আসা হয়েছিল কেন? একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। না, অর্ণি কি আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। তা অর্ণি কি বলেছিল আমার নামে, যে আমাকে উঠিয়ে নিয়ে এলেন? তেমন কিছু নয়, তুমি নাকি ওকে ডিস্টার্ব করো এবং রাস্তায় ইফটিজিংও করো। কথাটা শুনে অভ্র অর্ণির দিকে তাকালো। দেখে বেচারি ভয় পেয়েছে। অভ্র একটু হাসি দিল এবং এসআই সাহেবকে বলল, আমি এগুলোর কিছুই করিনি।
আপনার মেয়ে যা বলেছে তা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা বলেছে। বাকিটা না হয় আপনি পরে তার কাছ থেকে শুনে নিন। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেল। তারপর নাইম অভ্রকে আবার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গেলেন। অভ্রকে দেখে বন্ধুরা দৌড়িয়ে আসলো। কি রে, শ্বশুর বাড়ি গেলি একলা একলা? তা বন্ধু, কেমন লাগলো? আদর যত্ন করেছি নাকি? দূর বেটা, ভাবতেই অবাক লাগে শেষ পর্যন্ত পুলিশের মেয়েরই প্রেমে পড়লাম। কেন, তুই গুন্ডা নাকি? তুইও তো একই দলের মানুষ। আরে ভাই, আমি ওইরকম কিছু বলিনি। আচ্ছা বাদ দে, বাসায় চল। চল। তারপর সবাই বাসায় চলে আসলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিল। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সবাই নেমে পড়লো কাজে। কালকের মতন আজকেও এলাকা ঘুরে ঘুরে দেখছে ওরা। এক পর্যায়ে সবাই একটা চায়ের দোকানে বসলো। সবাই চা খাচ্ছে, এমন সময়ে একটা লোক দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করলো, কেউ কি কোনো চিঠি পাঠিয়েছিল? না। আচ্ছা, তাহলে এই টাকাগুলো রাখ, তোর বকশিস, আর চিঠি এলে আমাকে জানিয়ে দিস। ওদের কেমন জানি লোকটার কথায় সন্দেহ হলো, তাই অভ্র পেছন ফিরে লোকটার দিকে তাকালো। লোকটার কেউই না, কালকে যার পিছু নিয়েছিল অভ্র সেই লোকটাই। লোকটা দোকানদারের সাথে কথা বলেই হাঁটা শুরু করলো। মেহবুব, কালকে সেই লোকটা পিছু নিয়েছিলাম যে সে। কই? ওই তো যাচ্ছে। বিলটা দিয়ে ওরাও লোকটার পিছু নেওয়া শুরু করলো। লোকটা হাঁটছে আর ওরা কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিয়েছে। কিছু পথ হাঁটার পর লোকটা দাঁড়িয়ে গেল এবং আশেপাশে ভালো মতো দেখে নিল। অভ্ররা তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। লোকটার সন্দেহ হয়েছে কেউ তার পিছু করছে। আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে আবার হাঁটা শুরু করলো। ওরাও আবার তার পিছু নেওয়া শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর লোকটা মোবাইল বের করলো। কিছু সময় ফোনে কথা বলল। কথা বলার পর হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড়ানো শুরু করলো। অভ্ররাও তাকে ধাওয়া শুরু করলো। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা চালের গোডাউনের ভেতর ঢুকলো। অভ্ররা তাদের অফিসিয়াল রিভলভার বের করে টিম মুডে গোডাউনের ভেতর ঢুকলো। প্রথমে অভ্র আর মেহবুব, তারপর সাকিব, সাইমন। গোডাউনে ঢোকার সাথে সাথে ওদের উপর কারা যেন গুলি চালাতে শুরু করলো। অভ্ররাও গুলি চালানো শুরু করলো। বেশ কয়েকজনকেই অভ্ররা শেষ করলো। এখন আর কেউ তাদের উপর গুলি করছে না, মানে সবাইকে শেষ করে ফেলেছে। কিন্তু যারা পিছু নিয়েছিল তাকে পেল না ওরা। সবাই যখন লোকটাকে খুঁজছে তখনই পাশে ছোট্ট একটা রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেল। রুমে ঢুকে দেখে সেই লোকটা ও সাথে অনেকগুলো ড্রাগস। লোকটাকে ধরলো ওরা এবং ড্রাগসগুলো ওখানেই রেখে পুলিশকে কল দিয়ে আসতে বলল। লোকটাকে নিয়ে ওরা সেখান থেকে চলে গেল। একটা পুরনো বাড়িতে হাত পা মুখ বেঁধে আটকে রাখে লোকটাকে, যাতে ওর কাছ থেকে অভ্ররা আরও ইনফরমেশন বের করতে পারে। তারপর ওরা বাসায় চলে আসে। এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা করে সবাই ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটির কাছে এসে অভ্র দেখে অনি গেটের কাছে দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখে তাদের দিকে আসতে শুরু করলো। দেখ দেখ দোস্ত, ভাবি এই দিকেই আসতেছে। অনি অভ্রের সামনে এলো। সে বলল, ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি ভালো আছেন তো নাকি? মানে? না, আজকে তো ভালো ব্যবহার করছেন, কাহিনী কি? আসলে ওই দিন আপনি চলে আসার পর বাবা আমাকে অনেক বুঝালো। তার মানে আপনার বাবা বুঝালো তাই এত ভালো ব্যবহার করছেন? না হলে আবার আগের মতো খারাপ ব্যবহার করতেন? না না, আসলে আমিও আমার ভুল বুঝতে পেরেছি। ভালো, এরপর থেকে এমনটা আর কারোর সাথে দয়া করে করবেন না। মেয়েদের শান্ত থাকলে ভালো লাগে, উশৃঙ্খল নয়। জি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? জি অবশ্যই। অনি অভ্রের দিকে হাত বাড়িয়ে দিল। ওরা হ্যান্ডশেক করলো। অভ্র বলল, আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। হ্যাঁ। ওখান থেকে চলে আসে সবাই। মেহবুব বলল, ওরে শালা, ভাবির ওপর কি জ্ঞানই না ছাড়লি। হয়, তোর জ্ঞানী জ্ঞানী হয়ে ভাবি তোর সাথে বন্ধুত্ব করে ফেললো। দেখতে হবে না আমি কি জিনিস? হায় হায়, তুমি তো পুরাই চাইনিজ মাল, শুধু দেখাও আর দেখাও, ভেতরে পুরোই ফাঁকা। ওই ওই, আমি কিন্তু তোদের সিনিয়র চাকরির পদে, একটু সম্মান ভিক্ষা দে আমারে ভাই। সিনিয়র তোর পকেটে রাখার আমি, না হলে মুখে কচু পাতা দিয়া দিমু। আচ্ছা আচ্ছা চল। তারপর সবাই ক্লাসের দিকে গেল। কিন্তু ক্লাসে গিয়ে দেখে গ্যাঞ্জাম চলছে ক্লাসে। কাহিনীটা বোঝার জন্য আরেকটু ভেতরে গেল ওরা। ভেতরে গিয়ে দেখে দুই দল ছেলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। অভ্ররা দাঁড়িয়ে শুনতে লাগলো। তুই টাকা নিছোস কিন্তু আমার মাল দিবি না, এত বড় সাহস তোর? চোখে বলেছি এখন দিতে পারবো না, কিন্তু পরে দিব। কালকে থেকে ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ভাইয়ের খোঁজ দিয়ে আমি কি করব? আমার মাল চাই বেশ।
ভাই দেখ, আমাকে শফিক ভাই মাল সাপ্লাই দেয়। এখন কালকে রাত থেকে তার কোনো খোঁজ পাই না, তার মোবাইলও বন্ধ। আমি জানি না, আমি সকালে নেশা পাই নাই, আমার মাথা ঠিক নেই। সন্ধ্যার মধ্যে যদি মাল না পাই তাহলে তোরে আমি দেখে নিব। ঝামেলা শেষে সবাই যে যার জায়গায় চলে গেল। তার মানে এখানে এতক্ষণ ড্রাগসের আদান প্রদান নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু শফিকটা কে সেটা আগে খুঁজে বের করতে হবে। এই শফিক ইউনিভার্সিটিতে ড্রাগসের সাপ্লাই দেয়। ওরা চুপচাপ ক্লাসে বসলো। খানিক পরে ক্লাস শুরু হলো। কয়েকটা ক্লাস করে সবাই ক্যান্টিনে চলে আসলো নাস্তা করার জন্য। সবাই বসে নাস্তা করছিল আর কথা বলছিল। তখনই অর্নি ও তার বান্ধবীরা ক্যান্টিনে ঢুকলো। তারপর অর্নি নাস্তা নিয়ে টেবিলে বসার সময় অভ্রকে দেখে। তখন সে ওর বান্ধবীদের বলে, দোস্ত তোরা বস, আমি একটু আসছি। অর্নি নাস্তা নিয়ে অভ্রের টেবিলে আসলো। সেখানে এসে সবার উদ্দেশ্যে বলল, হাই। আরে ভাব। সাথে সাথে অভ্র মেহবুবের মুখটা চিপে ধরল, নাইলে আজকে অভ্রের মান সম্মান সব খেত। হাই। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই। সাইমন অভ্রের পাশ থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে। অর্নি একটু হাসি দিয়ে অভ্রের পাশে বসলো। অভ্র বলল, তোমার বন্ধুরা তো ওইদিকে বসা, তাহলে এখানে কেন? কেন, তুমিও তো বন্ধু। বাহ, আপনি থেকে ডাইরেক্ট এখন তুমি। বন্ধু যেহেতু হয়েছ তাহলে তুমি ডাকতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। তারপর অভ্র সবার সাথে অর্নির পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অভ্র বলে, আচ্ছা আমরা যাই তাহলে, আমাদের একটা কাজ আছে। ওই চল। শোনো, বিকেলে ফ্রি আছো? কেন? এমনি, আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি যে সময় বলবে অভ্র সেই সময় ফ্রি। অভ্র, তোমার নাম্বারটা একটু দাও তো। আমার নাম্বার? কেন, দিলে সমস্যা নাকি? না, নেও। 017, তারপর আমার নাম্বার দিলাম। আচ্ছা, কল দিব। তারপর সবাই ক্যান্টিন থেকে চলে এলো। বাসায় যাওয়ার রাস্তায় মাইয়া আমগো ভাইয়া ডাকে, আমগো আপনি আপনি বলে, আর অভ্র কি তুমি? আবার নাম্বারও নিয়েছে, বিকেলে দেখাও করবে নাকি? এটাকেই বলে ভালোবাসা। দেখতে হবে না, তোদের বাবাই বলে কথা। সবাই বাসায় আসলো। এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে যায় সে জঙ্গলের পরিত্যক্ত বাড়িটায়, যেখানে লোকটাকে আটকে রেখেছিল ওরা। সেখানে পৌঁছে দেখে লোকটা এখনো বেহুশ হয়ে আছে। মেহবুব লোকটার মুখে পানির ঝাপটা দিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। অভ্র একটা চেয়ার নিয়ে তার সামনে বসলো। লোকটা চোখ মেলে ওদের দেখেই ভয় পেল। একটু পেছনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত পা বাঁধা, তাই আর পারল না। ভাই আপনারা কে? মানুষ। আমি কি করেছি ভাই? আমি তো আপনাদের চিনিও না। তাহলে আমার সাথীদের মেরে ফেলছেন কেন এবং আমাকে ধরে এনেছেন কেন? তুই কি করিসনি? মানে কি বোঝাতে চেয়েছিস? তুই নিষ্পাপ, কোনো অন্যায় করিসনি? না মানে আপনাদের সাথে তো কিছু করিনি। আমাদের সাথে কিছু না করলেও অন্য নিরীহ মানুষদেরকে ছাড়িসনি, আর সেই মানুষদের পক্ষ থেকেই আমরা তোদের খেদমত করার জন্যই এসেছি। আচ্ছা মেহবুব, ওর হাতের বাঁধনটা খুলে দে তো। অভ্রের কথা মতো লোকটার হাতের বাঁধন খুলে দেয় মেহবুব। অভ্র তখন প্রশ্ন করে, এখন বল তোর নাম কে, আর তোদের এই ব্যবসার গডফাদার কে? আমার নাম শফিক। তার মানে সকালে ছেলেগুলো যে সাপ্লায়ারের কথা বলেছিল এই সেই শফিক, যে সবাইকে ড্রাগ সাপ্লাই করে। এবার বল তোদের বাপকে? জানি না। সাথে সাথে মেহবুব দিল শফিককে একটা লাথি। সাকিব আর সাইমন পাশে পড়ে থাকা গাছের ডাল দিয়ে এলো পাথারি মারা শুরু করলো। ভাই ভাই ভাই, সত্যি বলছি আমি জানি না ভাই। ভাই তুই একটু থাম। আচ্ছা মানলাম তুই কিছু জানিস না, তাহলে তোদের এই ব্যবসা চলতে কিভাবে? ভাই পানি খাবো। সাকিব পানি দিল শফিককে। পানি খাওয়ার পর অভ্র বলল, এবার বল। ভাই আমাদের বসকে আমরা কেউই দেখিনি। শালা মিথ্যা বলতেছে। ভাই ভাই সত্যি বলছি। তাহলে তোরা কিংবা সে তোদের সাথে যোগাযোগ করতে কিভাবে? চিঠির মাধ্যমে। রহিম ভাইয়ের চায়ের দোকানে চিঠি আসতো, সেই চিঠিতে সবকিছু মানে কি কি করতে হবে তা লেখা থাকতো। আর ড্রাগস পেতি কোথায়? কুরিয়ারের মাধ্যমে আসতো। কুরিয়ার বয় কি প্রতিবার একজনই আসতো? না, 2-3 জন আসতো। তুই দুজনের চেহারার বিবরণ দে, আর মেহবুব তুই স্কেচটা তৈরি করে ফেল। মেহবুব ছবি আঁকতে শুরু করলো। মেহবুব আবার একজন চিত্রশিল্পী। কিছুক্ষণ পর স্কেচ তৈরি হয়ে গেল। অভ্র কুরিয়ার সার্ভিসের নাম জেনে শফিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে ফেলল। শফিকের দোকানেই রেখে ওরা সেই
কুরিয়ার সার্ভিসের অফিসে আসে, গিয়ে সোজা ম্যানেজারের কাছে গিয়ে সব স্টাফদের অভ্রের সামনে আনতে বলল। সবাই আসলো, কিন্তু ছবির সাথে কারো চেহারাই মিলল না। তারপর মেহবুব ম্যানেজারকে ছবি দুটো দেখালো। এই ছবিগুলো দেখেন তো, এরা কি আপনার এখানে জব করে? না স্যার। কি বলেন? এরা তো আপনার কোম্পানির হয়ে ডেলিভারি দেয়। তা কিভাবে হয়? এদের তো এখানে দেখিনি, এরা তো এখানে জবও করে না। আচ্ছা, নেক্সটে যদি এদের কাউকে কোনো স্থানে দেখে থাকেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। এই নিন আমার কার্ড। জি স্যার। আরা বাইরে চলে আসলো। সবাই বেশ চিন্তিত। সাকিব বলল, ওই শফিক শালায় মিথ্যা বলতেছে, এখন গিয়ে 3rd ডিগ্রি দিলেই সব বলে দিবে। এখন না, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন আর ওকে কিছু জিজ্ঞেস করা যাবে না, যা করার কালকে করা হবে। তারপর সবাই বাসায় চলে এলো। বাসায় এসে অভ্র মোবাইলটা বের করে দেখে 54টা মিসড কল, তাও আবার একটা অপরিচিত নাম্বার থেকে। তাই অভ্র ব্যাক করলো। কল দেওয়ার সাথে সাথেই পিক করা হয়। ওপাশ থেকে কোনো কথা বলছে না কেউ। অভ্র হ্যালো হ্যালো করেও কিচ্ছু কেউ বলতে পারছে না। আজব তো, আপনি কথা বলছেন না কেন? আমি ফোন রাখছি। এতগুলো ফোন দিলাম, ধরেনি কেন? আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার ফোন সাইলেন্ট ছিল। আপনি কে? আমি অর্ণি। ও তুমি, কেন কল দিয়েছো? আজকে বিকেলে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? ও সরি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে ভার্সিটিতে যাবে? হ্যাঁ। কি করো এখন? এইমাত্র বাসায় এলাম, এখন ফ্রেশ হতে যাব, পরে কথা হবে। বাই। আচ্ছা। ফোনটা রেখে ফ্রেশ হতে গেল অভ্র। ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে ঘুমাতে গেল। সকালে প্রতিদিনের মতন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। আজকে সবাই একটু তাড়াতাড়ি এলো। এসে সবাই ক্যাম্পাসটা পর্যবেক্ষণ করতে লাগলো। সবাই হাঁটছে, তখনই পেছন থেকে কেউ অভ্রকে ডাক দিল। পিছনে ফিরে দেখে অর্ণি। হ্যালো ভাইয়েরা, ভালো আছেন? হ্যাঁ বোন ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। চলো। কোথায়? আমার সাথে। কেন? কালকে বিকেলে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি। এখন যাবে? কালকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বোন, কালকে আমরা একটু জরুরি কাজে গিয়েছিলাম। তাহলে এখন চলো। এখন না, পরে। কিন্তু দেখেছেন ভাইয়া, এখনো যেতে চাইছে না। যা শালা, দেখ বোন কত করে বলছে। কিন্তু আরে তুই যা তো, এদিকে আমরা আছি। কি আর করার, বন্ধুদের বিদায় দিয়ে অভ্র গাড়িতে উঠল, কিন্তু অর্ণি দাঁড়িয়ে আছে। অভ্র বলল, কি হলো, গাড়িতে উঠো। না, আমরা রিক্সায় যাব। গাড়িতে কেন নয়? আমার রিক্সায় যেতে ইচ্ছে করছে। আচ্ছা চলো। তারপর অভ্র একটা রিক্সা ডাক দিল। অর্ণি উঠে বসলো, কিন্তু অভ্রের কেমন যেন লাগছে, কারণ এর আগে সে কখনো রিক্সায় কোনো মেয়ের সাথে উঠেনি। অভ্র দাঁড়িয়ে আছে। কি হলো, ওঠো। হ্যাঁ হ্যাঁ উঠছি। অভ্র রিক্সায় উঠে বসলো, কিন্তু অর্ণির শরীর ওর সাথে লেগে আছে। অভ্রের একটু কেমন কেমন লাগছে, তাই অভ্র একটু সাইডে চেপে বসলো। কি হলো, এভাবে ওদিকে চেপে বসে আছো কেন? পড়ে যাবে তো। না ঠিক আছে। কচু ঠিক আছে। অর্ণি কথাটা বলে সে অভ্রের হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিক্সা চলছে, দুজন দুজনার গায়ের সাথে ধাক্কা খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। একরকম অদ্ভুত অনুভূতি কাজ করছে দুজনার মধ্যে, এরকম কোনোদিন অনুভব করেনি। কিছুক্ষণ পর ওরা একটা পার্কের সামনে পৌঁছালো। বলি কলি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিক্সা চলছে, দুজন দুজনার গায়ের সাথে ধাক্কা খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। একরকম অদ্ভুত ফিলিংস কাজ করছে দুজনার মধ্যে, এর আগে এরকম কোনো দিন অনুভব করেনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছালাম। অর্ণি রিক্সা থেকে নামলো, অভ্র নেমে ভাড়া দিল। চলো। আমরা এখানে কেন আসলাম? প্রেম করতে। মানে? এমনিতে ঘুরতে আসলাম। আচ্ছা চলো, ওই দিকটা যাই, ওই দিক ফাঁকা আছে। চলো। খালি জায়গায় গেল দুজন। সেখানের একটা বেঞ্চিতে বসলো ওরা। হঠাৎ পাশের ঝোপের দিকে চোখ গেল। তাকেই দেখা দুজন প্রেমিক প্রেমিকা রোমান্স করছে। এটা দেখার পর অনি অভ্রের দিকে তাকালো। ওরা দুজনেই প্রচণ্ড লজ্জা পেল এবং সেখান থেকে উঠে গিয়ে লেকের পাড়ে হাঁটা শুরু করলো। শোনো অভ্র, আমার মা সেই ছোটবেলাতে মারা যায়। তখন আমি মাত্র ক্লাস 2তে পড়ি। তারপর বাবাই আমাকে বড় করে। আমার কথা চিন্তা করে বাবার দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু তার চাকরির কারণে
আমাকেও তেমন একটা সময় দিতে পারেনি। বলা যায় আমি একাই বড় হয়েছি। মা না থাকায় বাবাও আমার সকল ইচ্ছা পূরণ করে। তাই হয়তো আমি একটু জেদি স্বভাবের। সেই দিন থানায় তোমার বলা কথাগুলো সারা রাত ভাবলাম, চিন্তা করি এবং নিজের ভুল বুঝতে পারি। কথাগুলো ভাবতে ভাবতে তোমাকে নিয়েও ভেবে ভেবে রাত পার করে দেই। এখন সব সময় শুধু ভাবনাই আমার মাথাটাকে গ্রাস করে রাখে। অর্ণি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে। তার চোখে হালকা পানির আভা দেখা যাচ্ছে। এবার সে তার ব্যাগ থেকে একটা গোলাপ বের করে অভ্রের সামনে ধরল। অর্ণি আবার বলতে শুরু করলো, এটাকে তুমি কি বলবে জানি না, কিন্তু আমার মন বলছে এটা ভালোবাসা। হ্যাঁ অভ্র, আমি তোমাকে ভালোবাসি। অর্ণি অভ্রের দিকে ফুল বাড়িয়ে তাকিয়ে আছে, আর অভ্র তাকিয়ে আছে তার হালকা ভেজা চোখের দিকে, যে চোখই তার অনুভূতিগুলোর জানান দিচ্ছে। অভ্রের কোনো সারা শব্দ না পেয়ে অর্ণি আবার বলল, আমি তোমাকে ভালোবাসি অভ্র। কিন্তু তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমি কে কিংবা কি আমার পরিচয় না জেনে কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমি যদি তোমার যোগ্য না হই তখন কি করবে? ভালোবাসা কোনোদিন যোগ্যতা দেওয়া হয় না। আর তোমার পরিচয় থাকুক বা না থাকুক, আমি তোমাকে ভালোবাসি। অর্ণি এখনও অভ্রের দিকে ফুল বাড়িয়ে দাঁড়িয়ে আছে। অভ্র ফুলটা না নিয়ে সোজা তাকে জড়িয়ে ধরে। অভ্র বলে, ভালোবাসি আমিও। তারপর ওরা আরও কিছুক্ষণ ঘুরে অর্ণিকে তার বাসায় নামিয়ে দিল অভ্র। বন্ধুদের কল দিল সে। কিরে তোরা কই? ক্যাম্পাসে দোস্ত। আচ্ছা আমিও আসতেছি। তারপর ক্যাম্পাসের দিকে আসে অভ্র। সবার কাছে এসে বলে, কিরে কি খবর? খবর তো তোর কাছে। কিরে কিছু হলো? কেমন হলো ঘোরাফেরা? দোস্ত সেই একটা খুশির খবর আছে। কি? অর্ণি কিন্তু এখন থেকে তোদের ভাবি। অর্ণিকে তো এমনিতেই আমরা ভাবি মানি, কিন্তু আজকে থেকে বেশি মানবি। মাম্মা কাহিনী কি? আজকে এত উড়তেছো কেন? আজকে অর্ণি মেয়ে হয়ে আমাকে আগে প্রপোজ করেছে। কথাটা বলার সাথে সাথে ওরা সবাই একসাথে ওহো বলে চিল্লানি শুরু করলো। অভ্র চমকে ওঠে। সত্যি? হ ভাই। চল তাইলে। কোথায়? রেস্টুরেন্টে। কেন? বোঝো না, প্রেমিক মানুষ। এখনই আমাদেরকে ট্রিট দিবি তুই। আচ্ছা চল। ভাবিকে কল দিয়ে আসতে বল। একটু আগেই তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, এখন আবার। তো কি হয়েছে? আমরা সেলিব্রেশন করব, ভাবিকে বাদ দিয়ে তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে। তারপর অভ্র অর্ণিকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বলে। অর্ণি বলে, এখন? হ্যাঁ একটু কাজ আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো, খুব ক্ষুধা লাগছে। তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আজকে সবাই একসাথে লাঞ্চ করব। আচ্ছা জলদি আসো। অর্ণির সাথে কথা বলে সবাই জিপে উঠল। অভ্র ড্রাইভারের সিটে, মেহবুব এসে তার পাশে বসলো। ওই তুই এখানে বসছিস কেন? তো কোথায় বসবো? পেছনে যাও। পেছনে কেন? আগে তো এখানেই বসতাম। আগে তোর বাবি ছিল না, এখন তোর বাবি আছে, এখানে অর্ণি বসবে। বুঝি ভাই বুঝি, শালা দুনিয়াটাই স্বার্থপর। বউ পাইয়া বন্ধুকে ভুলা গেলি। কি করবো ভাই, তোর বাবি বলে কথা। মেহবুব পেছনে গিয়ে বসলো। তারপর অর্ণির বাসার সামনে আসলো ওরা। ওকে গাড়িতে করে সোজা রেস্টুরেন্টে চলে গেল সবাই। তারপর অর্ণি সবাইকে দেখে বলল, তা সবাই একসাথে? কি ব্যাপার? আর বলে না ভাবি, আপনাদের নতুন প্রেম, একটু সেলিব্রেশন তো দরকার, তাই না? মেহবুব ভাবি ডাকায় অর্ণি একটু লজ্জা পেল। মুচকি হাসতে থাকে সে। জানেন ভাবি, অভ্র কিন্তু আপনাকে সেই দেখার পরেই আপনার প্রেমে ডুব খাইছিল, কিন্তু বেচারার মেয়েদের থেকে একটু অ্যালার্জি আছে তো তাই বলতে পারিনি। সাইমনের কথা শুনে অর্ণি অভ্রের দিকে তাকালো। অভ্র লজ্জা পাচ্ছে। ও তলে তলে এত দূর, কিন্তু আমি তো জানতেই পারলাম না। সরি। তারপর সবাই একসাথে লাঞ্চ করলো। লাঞ্চ করার পর অর্ণির বাসার সামনে তাকে নামিয়ে দিল। যাওয়ার সময়, সাবধানে যাও আর বাসায় পৌঁছে ফোন দিও। তারপর সবাই ওখান থেকে সোজা চলে আসে সেই পুরনো ভাঙা বাড়িটায়, যেখানে শফিককে বন্দি করে রেখেছে ওরা। গিয়ে দেখে এখনো ঘুমোচ্ছে শফিক। সাকিব গিয়ে পানি মেরে ঘুম থেকে তুলল এবং হাত পায়ের বাঁধন খুলে দিল। কিছু খাবারও দিল খেতে। শফিককে সে কালকে থেকে আটকে রেখেছে, এখন পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। তাই শফিক খাবার পেয়েই তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে ওর সামনে আসে অভ্র। কিরে এখন কেমন লাগছে? চল তোর আর একটু
খাতিরদারি করি। কথাটা বলি অভ্র শফিকের উপর একটা বাড়ি দিল। ভাই 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 মারছেন কেন ভাই? মারছো কোথায়? কালকে যে আমাদের ভুল তথ্য দিয়েছিলে, তাই সেই জন্য তোর খাতিরদারি করছি। না ভাই, আমি সত্যিই বলছিলাম সব। তাহলে সে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার বলল যে তোর বলা লোকগুলো নাকি সেখানে চাকরি করে না। ভাই আমি সত্যি বলছি, ওই দুজনই আমাকে মাল দিয়ে যেত। আচ্ছা, তোর চিঠি কখন আসার কথা ছিল? সন্ধ্যায় ভাই। এবার যদি তোর দেওয়া তথ্য ভুল হয় তাহলে তোকে আমি জাহান্নাম দেখিয়ে ছাড়বো। সত্যি ভাই, এই যে কসম। এরপর মেহবুব শফিককে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলো এবং ওরা সবাই সেই চায়ের দোকানে চলে এলো যেখানে চিঠি আসার কথা ছিল। প্রায় 1 ঘন্টা হতে চলল ওরা এখানে বসে আছে, কিন্তু চিঠি আসার কোনো নামগন্ধ নেই। ওরা চা খাচ্ছিল, হঠাৎ একটা লোককে দেখতে পায় ওরা। লোকটা হলো ওদের ভার্সিটির ইংরেজি ফ্যাকাল্টির পিয়ন। সে ওদের চিনতে পারেনি, কিন্তু অভ্র ঠিকই চিনেছে ওনাকে। তার মানে এই চিঠি ওদের পিয়নই দেয় এবং সেও এই অপরাধের সাথে জড়িত। ওরা দূরে দাঁড়িয়ে রইল। পিয়ন গিয়ে যেই দোকানদারকে চিঠিটা দিতে যাবে তখনই মেহবুব পেছন থেকে তার কাঁধে হাত দিল। পিয়ন চিনতে না পারায়, কে ভাই? তোর জম ভাই। আপনি কে? শফিকের বাপ। কোন শফিক? ওই যে তোর সাথে ধান্দা করে সেই শফিক। এবার পিয়ন বুঝতে পারল। বুঝতে পেরে মেহবুবকে ধাক্কা মেরে দৌড় দিল। অভ্ররা পেছন পেছন ধাওয়া করতে শুরু করলো। এক পর্যায়ে সামনে হাইওয়ে চলে আসে। পিয়ন ওদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিল। তখন একটা ট্রাক আসলো এবং পিয়নের উপর দিয়ে চলে গেল। অভ্ররা দৌড়ে তার কাছে আসে। সাইমন অ্যাম্বুলেন্সে কল দিল। এদিকে পিয়নের কাছে এসে দেখি অবস্থা খারাপ। জীবনে তো অনেক পাপ করেছিস, এখন মৃত্যুসজ্জায় এসে অন্তত সত্য কথা বলে কিছু পাপ কমিয়ে যা। এইসবের পেছনে খেয়ে আমাদের ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের। আর কিছু বলতে পারল না, তার আগেই তার দেহটা নিস্তর হয়ে গেল। হাত দিয়ে দেখে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। ওহ নো, শেষ পর্যন্ত জানতেই পারলাম না। দেখ তো চিঠিটায় কি আছে। অভ্র চিঠিটা বের করে দেখে সেখানে লেখা ডেলিভারি পরে হবে। আগে এসআইয়ের মেয়েকে শেষ করে দে। আজকের মধ্যে আমি 2 জন লোক পাঠিয়েছি, ওরা না পারলে তুই করিস কাজটা। ও শিট, তার মানে ভাবের ওপর এখন খুব বিপদ। হ্যাঁ, আর এই সব কিছু করাচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের কেউ। পিয়নের লাশটাকে অ্যাম্বুলেন্স উঠিয়ে দিয়ে অনির বাবাকে ফোন দিল অভ্র। মিস্টার রহমান বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। আপনার মেয়ের এখন খুব বিপদ, তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন এবং তার সাথে পুলিশ গার্ড দিন। আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তাই করুন, আর অন্যকে একা কোথাও বের হতে দিবেন না। হ্যাঁ 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 হ্যাঁ। ফোনটা রাখলো অভ্র। একটু পর আবার ফোন আসলো। দেখে এটা অনির নাম্বার। কি খবর? তোমার খবর তোমার কাছেই রাখো। আগে বলো, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেন, রাগ হচ্ছে বুঝি? ঠিক তা না, তবুও। একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। ও, তা তোমার পাশে এত শব্দ কেন? কোথায় তুমি? বাহিরে। রাত 10:30 বাজে আর তুমি এখনো বাহিরে? বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। অনেক আড্ডা হয়েছে, এবার বাসায় যাও। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল দাও। যথা আজ্ঞা মহারানী। এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তারপর সবাই বাসায় চলে আসে। অভ্র বাসায় এসে ফ্রেশ হয়ে অনিকে দিয়ে ডিনার করতে বলল এবং ওরাও ডিনার করে নিল। ডিনারের পর অনিক আবার কল দিল অভ্র। ডিনার হয়েছে? এই তো মাত্র করলাম। তোমার হয়েছে? হ্যাঁ সাহেব, হয়েছে। তা কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুমি? শুয়ে আছি। পাখি? সবসময় সাবধানে থাকবে। তোমার কিন্তু অনেক বিপদ, আর কোনো সমস্যা হলে কিংবা কাউকে সন্দেহ হলে আগে আমাকে জানাবে, কেমন? আমার আবার কিসের বিপদ? ও তুমি বুঝবে না। আর গড় থেকে বের হবে না। কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। অভ্র, কি হয়েছে? তোমার কথা শোনার পর একা একা ঘুমাতে ভয় করছে। তুমি তাড়াতাড়ি আসো। চুপ, আমি তো বই পেয়ে গেছিলাম। প্লিজ একটু সিরিয়াস হও। তোমার কিছু হলে আমার কি হবে? ওরে আমার সাহেব রে, কত ভালোবাসে আমাকে। প্লিজ, সবসময় দুষ্টুমি ভালো লাগে না। আচ্ছা, আমি সিরিয়াস হলাম। এবার খুশি তো? হ্যাঁ, আর কালকে সকালে ভার্সিটিতে যাওয়ার সময় আমাকে ফোন দিও, আমি তোমাকে পিক করে নিয়ে যাব। আচ্ছা। তারপর আরেকটু কথা বলে
ঘুমিয়ে যায় ওরা। সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তৈরি হয়ে নিল এবং অর্ণিকে ফোন দিল। তৈরি হয়েছে বাকি? হ্যাঁ, আর একটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয় নাও, আমি আসছি। আচ্ছা। অর্ণির সাথে কথা বলে অভ্ররা বেরিয়ে পড়ল অর্ণির বাসার উদ্দেশ্যে। সেখান থেকে অর্ণিকে পিক করে সবাই ভার্সিটিতে যাবে। কিছুক্ষণের মধ্যেই ওর বাসার সামনে পৌঁছে গেল ওরা। কালকে অভ্রের ফোন দিয়ে কথা বলার পর ভালোই সিকিউরিটির ব্যবস্থা করেছে অর্ণির বাবা। বাসার সামনে বসে অর্ণিকে ফোন দিল অভ্র। একটু পর অর্ণি রাগ করতে করতে বাহিরে এলো, সাথে ওর বাবাও, আরো দুজন পুলিশ। মা, তুই আমার কথা শোন। না বাবা, এখন ভার্সিটিতেও কি গার্ড নিয়ে যেতে হবে? আমি পারবো না। দেখ মা, তোর এখন খুব বিপদ। থাক বিপদ, তবুও গার্ড নিয়ে ভার্সিটিতে যেতে পারবো না আমি। ওদের কথা শুনে অভ্র তাদের কাছে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি অভ্র না? জি আঙ্কেল, আর কালকে আমি আপনাকে ফোন দিয়ে বলেছিলাম। কালকে যে বললে? আপনাকে পরে সব খুলে বলবো। আর অর্ণি, আমার সাথে থাকলে কোনো গার্ড লাগবে না। আঙ্কেল কিছু ভাবলো, তারপর অর্ণিক অভ্রের সাথে যেতে দিল। অর্ণিকে নিয়ে গাড়িতে উঠল, তারপর সবাই ভার্সিটিতে এলো। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, এই ক্লাসটা করেই আমরা ঘুরতে যাব। আচ্ছা মেহবুব, তোরা এদিকটা দেখ, আমি আসতেছি। চলো। কোথায়? কেন, তোমার ক্লাস আছে না? হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? তোমার সাথে ক্লাসে যাব। কেন? তোমার সেফটির জন্য। আমাকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে নাকি? দূর না, আরও মজা হবে। চলো তাহলে। এরপর অভ্র অর্ণির সাথে তাদের ক্লাসে গেল এবং একসাথে বসলো। ক্লাস শেষে অভ্র আর অর্ণি বের হয়ে মেহবুবদের ফোন দিল। ওরাও আসলো। সবাই একসাথে ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। অভ্র গেটের দিকে তাকিয়ে দেখে একটা বাইকে দুজন মাস্ক পরা লোক ক্যাম্পাসে ঢুকছে। কিন্তু এই গরমে কেউ মাস্ক পরবে কেন? অভ্রের কাছে সন্দেহ হলো। একটু পর বাইক থেকে একজন নামল এবং ওদের দিকে আসছিল। লোকটা তার পেছনের দিকে হাত দিয়ে পিস্তল বের করলো এবং অর্ণির দিকে তাক করলো। অর্ণি অভ্রের দিকে ফিরে বসা, আর লোকটা অর্ণির পেছনে দূরে দাঁড়ানো। লোকটা পিস্তল লোড করছে। তখনই অভ্র তার কোমর থেকে রিভলভারটা বের করে। ঠস করে অভ্র শুট করলো। সবাই অভ্রের দিকে তাকিয়ে আছে। অর্ণিও অবাক হয়ে অভ্রের দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পুরো চোখ কেন্দ্র পুরোটাই ওদের দিকে। লোকটা গুলি খেয়ে মাটিতে পড়ে রইল। অন্যজন সাথে সাথে বাইক নিয়ে পালালো। মেহবুবরা দৌড়ে গাড়ি নিয়ে চলে গেল সেই বাইকওয়ালার পেছনে। কিছু হয়নি, তুমি ঠিক আছো তো বাকি? অনি কোনো কথা বলছে না। অভ্র অনিকে ভালো মতো দেখলো। না, অনির কিছুই হয়নি। অভ্র লোকটার কাছে গিয়ে মাস্কটা খুলে দেখে শফিক যে দুইটার বর্ণনা দিয়েছিল তাদের মধ্যে একজন। তাড়াতাড়ি নার্ভ চেক করে দেখলো বেঁচে আছে কিনা, কিন্তু না, স্পট ডেড হয়ে গেছে। চারদিকে অভ্র তাকিয়ে দেখে সবাই ভয় পেয়েছে এবং ওদের দিকে তাকিয়ে আছে। অনির দিকে তাকিয়ে দেখে ও এখনো ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে আছে। অভ্র আবার অনির কাছে গেল। কোনো কথা নেই অনির মুখে। অভ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনি কোনো কথা বলছে না, শুধু ছলো ছলো চোখে অভ্রের দিকে তাকিয়ে আছে। অভ্র অনিকে নিজের বাহু ডোরে জড়িয়ে ধরল। আশেপাশে ভিড় জমে আছে। একটু পরে অনি অভ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি হয়েছে বাকি? তুমি কে? আর তোমার কাছে অস্ত্র এলো কেমনে? সব বলবো তোমাকে, আগে তুমি শান্ত হও। ততক্ষণে পুলিশও চলে এলো ভার্সিটিতে। ভার্সিটির কিছু দূরেই পুলিশ স্টেশন, তাই পুলিশ আসতে বেশি সময় লাগলো না। পুলিশ এসে কিছু লাশের কাছে গেল এবং অনির বাবা মানে এসআই রহমান তাদের কাছে এলো। অনির বাবা অভ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কারণ তখন রিভলভারটা অভ্রের হাতে। এগুলো কি অভ্র? কিছুক্ষণ আগে বাইকে দুজন মাস্ক পরা লোক আসলো এবং একজন নেমে আমার পাখিটাকে শ্যুট করতে যাচ্ছিল। তার আগেই আমি খেল খতম করে দিয়েছি। কিন্তু তোমার হাতে অস্ত্র কেন? ততক্ষণে মেহবুব রাও চলে এলো। তারা অভ্রের পাশে এসে বলল, না দোস্ত, ওই শালাকে ধরতে পারিনি। ওইটাকে ধরতে পারলে আসলটার কাছে যাওয়া যেত। আর যেটাকে শ্যুট করলাম সেটা শফিকের বর্ণনা দেওয়ার দুজনের মধ্যে একজন। তার মানে ওই বাইকারটা অন্যজন ছিল? হ্যাঁ। আঙ্কেল এতক্ষণ ওদের কথা শুনছিলেন, তারপর বলল, আমি জানি না তোমরা কিসের কথা বলছো, কিন্তু আইন হাতে তোলার অপরাধে অভ্রকে গ্রেপ্তার করা হলো। অফিসার, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে গ্রেপ্তার করছেন আপনি জানেন? আইনের চোখে অভ্র ঘুরে, তাই তাকে গ্রেপ্তার করা হলো। অভ্র অনির দিকে তাকালো। দেখে অনি তার দিকে তাকিয়ে কান্না করছে। পুলিশ অভ্রের হাত থেকে যখন রিভলভারটা নেবে এবং হ্যান্ড ক্যাপ পরাবে তখন অভ্র বলল,
একটু দাঁড়ান, এটা হলো আমার কার্ড, আর আমি হলাম ডিবি পুলিশ কমিশনার। এখানে এসেছি মিশনে। আঙ্কেল কার্ডটা হাতে নিয়ে দেখলেন এবং দেখার সাথে সাথে অভ্রকে স্যালুট দিলেন। তার সাথে বাকি পুলিশরাও অভ্রকে স্যালুট দিলেন। আঙ্কেলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সেও অবাক হয়ে গিয়েছে। সবাই স্যালুট দেওয়ার সাথে সাথে অর্ণি দৌড়ে এসে অভ্রকে তার বাবার সামনে জড়িয়ে ধরল আর জোরে কান্না করতে লাগলো। এটা দেখে আঙ্কেল একটু হাসি দিলেন এবং লাশের কাছে চলে গেলেন। কিছু হয়নি পাখি, তুমি কান্না করছো কেন? আমি আমি মনে করেছি তুমিও মনে হয় তাদের মতো একজন। না পাখি, কিছু হয়নি, থাক আর কান্না করিও না। চলো আজকে সারাদিন আমরা ঘুরবো। তারপর অনির কান্নাটা ধীরে ধীরে একটু কমল। অভ্র আঙ্কেলের কাছে গেল, গিয়ে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিল আর মেহবুবদের সব কিছু বুঝিয়ে দিয়ে বলল, কালকে থেকে কিন্তু আমরা অফিসে জয়েন করব, কারণ এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে। আমার মাথায় একটা চিন্তা কাজ করছে, ওরা অর্ণিকে কেন মারতে চায়। অভ্র ভাবে অর্ণিকে জিজ্ঞেস করবে, আবার ভাবছে ও হয়তো এই ব্যাপারে কিছু জানে না। তার উপর আজকেও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে। তার চেয়ে বরং কালকে আঙ্কেলকে জিজ্ঞেস করবে অভ্র। তারপর অভ্র অর্ণিকে নিয়ে সেখান থেকে চলে এলো এবং ওরা নদীর পাড়ে আসলো। অর্ণিকে জিপ থেকে নামিয়ে জিপের সামনের উপরের অংশটায় বসালো, দুহাত গালি দিয়ে। পাখি? অনির এখনও কান্নার ভাব কাটেনি। কান্না করে চোখ নাক লাল করে ফেলেছে। কান্নার ফলে ওর মুখটা আরও মায়াবী লাগছে। বর্ষায় বৃষ্টি হওয়ার পর যেমন প্রকৃতি তার স্নিগ্ধতাকে প্রচণ্ডভাবে ফুটিয়ে তোলে, তেমনি অনির বেলায়ও তেমনই। কান্না করে করে তার স্নিগ্ধতা, তার চেহারার মায়াকে সে প্রচণ্ডভাবে ফুটিয়ে তুলেছে। অভ্র আবারও অনির প্রেমে পড়ে গেল। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দিব না পাখি, ভালোবাসি তোমাকে খুব। অর্ণির সাথে সাথে অভ্রকে জড়িয়ে ধরল। অর্ণি বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। চল আমরা ওই দিকটি হাঁটি। অর্ণি অভ্রের হাত ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজনে গিয়ে একটা গাছের নিচে বসলো। একটা কথা বলি? বলো। তোমাকে না কান্না করলে খুব মায়াবী লাগে। আজকে দেখে তো আবারও তোমার প্রেমে পড়ে গেলাম। কান্না করলে আমাকে পেতনির মতো লাগে? আমি জানি, আর পাম দিতে হবে না। আরে পাম দিব কেন? তুমি কান্না করলে আমার মনটা তোমার চোখের ভালোবাসায় ডুবে যায়। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এবার বলো, আমরা বিয়ে করছি কবে? তুমি চাইলে এক্ষুনি। তাহলে আর মাত্র কয়টা দিন পর আমার কাজটাও শেষ হোক, তারপর আব্বু আম্মুকে বলে একদম আমার করে নিব তোমাকে। আচ্ছা এবার পা দুটো সোজা করো তো। কেন? অর্ণি পা সোজা করে বসলো আর সাথে সাথে অভ্র ওর কোলে মাথাটা রেখে শুয়ে পড়ল। মাথাটা ব্যথা করছে। আচ্ছা আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সেখানে আর কিছুক্ষণ বসে ওরা উঠে একটা রেস্টুরেন্টে গেল, লাঞ্চ করলো। তারপর গাড়ি নিয়ে অর্ণির বাসার সামনে দাঁড় করালো। এখানে নিয়ে এসেছো কেন? কেন মানে? তুমি এখন বাসায় যাবে আর ঘুমাবে। আজকে তোমার উপর অনেক মানসিক চাপ পড়েছে। না, আমি এখন বাসায় যাব না, ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সাথে থাকবো। দেখো জিদ করে না, আমি যা বলছি তাই হবে। ওই সময় ক্যাম্পাসে বসে নিজেই তো বললে আজকে সারাদিন আমার সাথে থাকবে। কোন সময় বললাম? এই দেখো, একদম মিথ্যা বলবে না। আরে তুমি ভুল শুনেছ। আমি ঠিকই শুনেছি। ও তাহলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখন যাব কোথায়? এখন তো মাঝ দুপুর। তোমার বাসায় চলো। আরে মাথা ঠিক আছে তোমার? ওটা ব্যাচেলরদের বাসা, লোকে মন্দ বলবে তো। মন্দ বলার কি আছে? বলবে আমি তোমার হবো বউ। তবুও চলো। তার থেকে চলো আমরা আরও কিছু জায়গা করি। অর্ণি কোনো কথা বলল না। অভ্র অর্ণিকে নিয়ে ঘুরতে গেল। একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরল দুজন। বাসায় যাওয়ার সময় হঠাৎই অর্ণি গাড়ি থামাতে বলল, কি হয়েছে? ফুচকা খাবো। ওগুলো কোনো খাবার? মানুষে খায় ওগুলা? কিন্তু আমি খাবো এবং সাথে তোমাকেও খাওয়াবো। এখন চলো। কথাটা বলে অর্ণি অভ্রের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দোকানের কাছে। আমি খাবো না, তুমি খাও। মামা 1 প্লেট ফুচকা দিন তো, ঝাল বেশি দিবেন। একটু পর দোকানে ফুচকা দিল। ওরা চেয়ার পেতে বসলো। দেখি হা করো তো। তুমি খাও। হা করো। আমি খাবো না। চুপ, একটাও কথা না, হা করো। আশেপাশের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। উপায় না দেখে হাঁ করলো অভ্র। অর্ণি মুখের ভেতর দিল একটা পুড়ে। কি ঝাল! একটা খেয়ে অভ্রের চোখ থেকে পানি বের হয়ে গেল। কি মজা না?
মজা মানে প্রচণ্ড। এমন মজা আর জিন্দিগি তো খাই নাই। এবার আমাকে খাইয়ে দাও। অভ্র অনিকে খাইয়ে দিল, তারপর অনি আবার অভ্রকে খাইয়ে দিল। এভাবে খাবার পর্ব চলতে থাকলো আর অভ্রের অবস্থা খারাপ হতে থাকে। অভ্রের দিকে তাকিয়ে দেখে ঝালে তার চোখেও পানি। খাবার শেষে 2 গ্লাস পানি খেলো সে, কিন্তু ঝালে এখনো মুখ পুড়ে যাচ্ছে। অনিরও একই অবস্থা। অব্র, খুব ঝাল লাগছে। তোমাকে এত জাল দিয়ে খাওয়ার জন্য কে বলেছিল? আমার ঝাল প্রিয়। আচ্ছা, ওইদিকে চলো। কথাটা বলে অনি অভ্রের হাত ধরে একটা বন্ধ দোকানের আড়ালে নিয়ে আসলো। এখানে আনলে কেন? ঝাল কমানোর জন্য। মানে? আর কিছু বলতে পারলো না অভ্র। তার আগে অনি অভ্রের মাথাটা ধরে নিচু করে ও ঠোঁটগুলো তার মুখে পুরে নিল। প্রায় 6 মিনিট পর ছাড়ার পর অনি অভ্রের দিকে তাকিয়ে একটা লজ্জাজনক হাসি দিয়ে জিপের দিকে দৌড় দিল। অভ্র ওর পেছন পেছন গেল এবং গাড়ি চালাতে শুরু করলো। সারা রাস্তায় লজ্জায় কেউ কারোর সাথে কথা বলেনি। একটু পর অনির বাসার সামনে এলো দুজন। জিপ থেকে নামলো দুজনে। সাবধানে যেও। অনি লজ্জা পেয়ে দৌড় দিল। অভ্রও তাকিয়ে রইল। অনি বাসায় ঢোকার পর অভ্রও চলে এলো বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কথা বলে ডিনার করে ঘুমোতে গেল সে। অনি এখনো কল দেয়নি, অভ্রও দেয়নি। কেমন জানি আর কল দিতেও এখন লজ্জা করছে। কুলিরও মনে হয় আমার মতো লাগছে, তাই সেও কল দেয়নি। সারা রাত ঘুম হলো না অভ্রের। রাতের একদম শেষের দিকে চোখটা লেগে গেল ওর। ঘুমিয়ে পড়ল সে। সকালে কানে কে যেন সুরসুরি দিচ্ছে। ওই কোন শালারে? ডিস্টার্ব করবি না বললাম। অভ্র মনে করেছে বন্ধুদের মধ্যে কেউ, কিন্তু সুরসুরিটা অনি দিচ্ছে অভ্রকে। অনি মুখ চেপে হাসছে। আবারও সুরসুরি দিল। শালা, উঠে কিন্তু লাথি মারমু। সারা রাত ঘুমাতে পারে নাই। অনি আবারও সুরসুরি দিল। এবার অভ্র লাফ দিয়ে উঠেই হাত ধরে দিল ঠেলা। অনি ঘুরে এসে অভ্রের গায়ের উপর পড়ল। অভ্র চোখ মেলে দেখল অনি। তুমি এখানে? হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? আসতে পারো, কিন্তু তুমি তো বাসায় চিনতে না। চিনতে কতক্ষণ? তাই? অভ্র অনিকে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখে 8টা বেজে গিয়েছে। 10টায় আবার অভ্রের অফিস। তাই অনিকে বলল, পাখি এখন ওঠো, অফিসের টাইম হয়ে যাচ্ছে। আজকে থেকে অফিসে জয়েন করতে হবে। আমার ফ্রেশ হতে হবে তো। তাহলে তুমি ওঠো, আমি ফ্রেশ হতে চাই। আর একটু থাকি। আচ্ছা। অভ্র অনিকে আবার জড়িয়ে ধরে শুয়ে রইল। আরো আধ ঘন্টার মতন ওভাবেই থাকলো দুজনে। আচ্ছা, তাহলে এখন আমি ফ্রেশ হতে চাই। অভ্রের কথা শুনে অনি লাফ দিয়ে উঠে বসলো। বলল, কালকে রাতে তুমি কল দেওনি কেন? তুমি দাওনি কেন? আমার লজ্জা করছিল। আমারও তেমনই অবস্থা হয়েছিল। পুরুষ মানুষের লজ্জা কিসের? এই প্রথম তো, তাই আর কয়েকবার করলে লজ্জা চলে যাবে। যা দুষ্ট। তবে বাইরে চলে গেল আর অভ্র ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নিজের রুমে কে নিজেই চিনতে পারছে অভ্র। পুরো রুমে সবকিছু চেঞ্জ করে দিয়েছে অনেক, সাজিয়ে গুছিয়ে পাল্টে দিয়েছে। বেশ ভালো লাগছে রুমটা এখন। আগে তো কোনো ময়লার স্তূপ মনে হতো। যাই হোক, অভ্র রুম থেকে বের হয়ে দেখে মেহবুবরা সবাই নাস্তা করছে। রান্নাটা খুব ভালো হয়েছে ভাবি। ভাবি, ওই ডিশটা দিন তো, অনেকদিন পর মজার খাবার খাইলাম। ভাবি, মাংসটা দেন তো, অসাধারণ হয়েছে। ওরা খাচ্ছে আর অনির প্রশংসা করছে। অভ্র বলল, কিরে অনাহারের দল, এত খাবার তোদের আবার খেয়ে ধান করলো? আমার ভাবি, আর কিছু জানার ইচ্ছা থাকলে গুগলে সার্চ মার। তা বুঝলাম, কিন্তু ভাই আমার বউয়ের আনা খাবার আমার জন্য অন্তত একটু রাখ। তোরা যে হারে খাওয়া শুরু করছস তাতে মনে হয় আমি ভাগে পাবো না। ভাবি, এই পানি গ্লাসটা নিন আর ওই শালার মুখের উপর মারেন আর বলবেন, আমরা তোর জন্য না রেখে খাইছি কোনো দিন। একটা সিগারেট খাইলেও একসাথে খাই। অর্ণিকে কথাগুলো বলে সাকিব জিভায় কামড় দিল। অর্ণি এতক্ষণ ওদের কথা শুনে হাসছিল, কিন্তু সিগারেটের কথা শুনে রাগী ভাবে অভ্রের দিকে তাকালো। কি, তুই সিগারেট খাস? আরে না না পাখি, সাকিব তো জাস্ট একটা উদাহরণ দিল আর কি। সত্যি সাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে খেতে বসো। অভ্র খেতে বসলো। অর্ণি খাবার বেড়ে দিল। অর্ণিকে টেনে অভ্র নিজের কোলে বসালো। কি করছো? ভাইয়ার আছে তো। মনে করো ওরা সবাই গরু, আর ওরা কিছু দেখতে পাচ্ছে না। ততক্ষণে ওদের খাওয়া শেষ। ওরা অফিসে যাচ্ছে। যাওয়ার সময় মেহবুব অভ্রের মাথায় এক ছটখনা দিয়ে বলে, ওই স্যার মশাই, তাড়াতাড়ি অফিসে আসিস। দূর বাঘ তো।
সবাই যাওয়ার পর দরজা লাগিয়ে টেবিলে এসে বসলো অভ্র। পাখি দিকে আসো, আমি জানি তুমিও কিছু খাওনি, তাই না? আজকে তুমি আমাকে খাইয়ে দিবে। অভ্র অর্ণিকে এক লোকমা খাইয়ে দিল, তারপর অর্ণিও তাকে এক লোকমা খাইয়ে দিল। কেমন হয়েছে রান্না? অমৃতের মতো, কিন্তু যদি একটু। কিন্তু কি? কালকে রাতের ফুচকা খাওয়ার পর যেটা দিয়েছিলে সেটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। যা শয়তান। থাক, না দিলে লাগবে না। অর্ণির সাথে সাথে অভ্রের কলার ধরে 4টা ঠোঁট এক করে দিল। সব শেষ করে অভ্র অফিসে আসলো। আজকে এখানে নতুন কমিশনার আসবে, তাই প্রায় সব ধরনের আইনি কর্মকর্তারা উপস্থিত হয়েছে। সবাই ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। অভ্র সবার সাথে হ্যান্ডশেক করলো। এক পর্যায়ে মিস্টার রহমান মানে অর্ণির বাবার পালা আসলো। তার সাথে হ্যান্ডশেক করে একটু পর রহমান সাহেবকে নিজের কেবিনে আসতে বলল। স্যার আসবো? জি আসুন। অর্ণির বাবার কেবিনে ঢুকলো, ওনাকে বসতে বলে অভ্র। রহমান সাহেব বলল, জি স্যার, ডেকেছিলেন যে? আঙ্কেল, এসব ফর্মালিটিস বাদ দিন। এখানে শুধু আপনি আর আমি, আমাকে নাম ধরে ডাকেন, আর আমি আপনার ছেলের মতো। হ্যাঁ বাবা, বলো। কালকে অর্ণির উপর যে অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বাবা, বলো। আমার 2টা প্রশ্ন। প্রথমটা হলো, এখানে যে সন্ত্রাসীরা এত উপদ্রব, আপনি সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? আর দ্বিতীয়টা হলো, অর্ণির উপর অ্যাটাক কেন হয়েছিল, কিংবা কারা করেছিল? এখানে যে সন্ত্রাসী কিংবা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত ছিল তারাই অনের উপর অ্যাটাক করেছে। এর আগেও আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে, আবার মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি চেয়েও তাদের শনাক্ত করতে পারিনি। যতবার চেষ্টা করেছি ততবার অরণ্যের উপর অ্যাটাক হয়েছে। অরণ্যের পেছনে সব সময় ওদের লোক লাগানো থাকতো, তাই আমি চেয়েও কিছু করতে পারিনি। এক পর্যায়ে এমন হাল ছেড়ে দিয়েছি। আমি চেয়েছি ট্রান্সফার হয়ে যাব অথবা মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দিব, কিন্তু তাও করতে দেয়নি ওরা। ও, তা আপনি কি কাউকে চিনছেন? মানে কে আপনাকে হুমকি দিত? কাউকে বলবে না তো। অরণ্যের ভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার, উনি সম্ভবত এসব করে। আমার কাছে তথ্য ছিল, যার কারণে আমি কেস নিজের হাতে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। ওনার লোক শফিক নামের একজন আমাকে হুমকি দিত, আর আমার মনে হয় শফিকই এসব কিছুর নিয়ন্ত্রণ করে স্যারের মাধ্যমে। ওয়াও, বেশ বড় একটা তথ্য দিলেন। এখনই অ্যাকশন নিতে হবে। তবে অর্ণির উপর অ্যাটাক শফিক করেনি। শফিক এই 1 সপ্তাহ ধরে আমার কাছে বন্দী। এর পিছনে ভার্সিটির এই টিচারই দায়ী। তাহলে এখন বুঝতে পারছি ওরা আমার মেয়ের উপর অ্যাটাক করলো কেন। আঙ্কেল, আমি এই মিশনে আরও 2 মাস আগে নেমেছি। ভার্সিটির ছাত্র সেজে আমরা অপারেশন চালিয়ে গিয়েছি এবং এক এক করে সন্ত্রাসীদের গ্যাংকে ধ্বংস করে দিয়েছি। ওরা প্রথমে আপনাকে সন্দেহ করেছিল, তাই অর্ণির উপর অ্যাটাক করেছিল। আচ্ছা, গতকালকের এই সন্ত্রাসীটাকে চেনেন যাকে মেরেছিলাম? না বাবা, মাঝে মাঝে বাড়ির সামনে ঘুরঘুর করতো। আরও একজন আছে। এটাকে দেখে বলেন তো চেনেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই ভার্সিটির পেছনে ছেলেটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করে। আচ্ছা আঙ্কেল, আপনি যেতে পারেন, আমি বাকিটা সব ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমার বাবা মা আপনাদের বাসায় যাবে। আচ্ছা বাবা। আঙ্কেল চলে যাওয়ার পর এই কেসের সাথে জড়িত ফাইলগুলো দেখতে থাকে অভ্র। অফিস শেষে প্রশাসনিক গাড়ি নিয়ে বাসায় আসলো। যেহেতু অফিস জয়েন করেছি, এখন প্রশাসন থেকে দেওয়া ফ্ল্যাটে কালকে উঠতে হবে। সাকিবটাও তাদের নিজ নিজ ফ্ল্যাটে উঠবে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা শেষ করলো। খাবার খেতে খেতে সবাইকে রাতের প্ল্যান বলল অভ্র। টিচার আর কোল্ড ড্রিঙ্কসের ছেলেটাকে ধরার প্ল্যান বলে। সব কিছু ওদের বলে অর্ণির কাছে আসে। তাকে নিয়ে ঘুরতে চলে যায় অভ্র। দুজনে ঘোরার পর অর্ণিকে তার বাসায় নামিয়ে দিয়ে সোজা অভ্র নিজের বাসায় আসলো। রাতের জন্য রেডি হয়। রাত হয়, সবাই ড্রিঙ্কসের দোকানে আসে। সবাই ছদ্মবেশে আসে। ওদের প্ল্যান হলো এখানে এসে নিজেদের মধ্যে ঝামেলা করা। মেহবুব সাকিবকে বলে, টাকা বেশি দিব, তবুও রিয়েল ড্রিঙ্কস চাই। এসব কোকা কোলার দোকানে কেন এনেছিস? পারবো না। কত টাকা লাগবে বল? 50,000 দিব, তবুও রাতের মধ্যে আমার হেরোইন আর মদ চাই। দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। তখনই সে স্কেচ আঁকা ছেলেটা আসে, বলে, কিছু মনে না করলে আমি এসব মালের ব্যবস্থা করে দিতে পারি। আমার বসের কাছে চলো না, আমার বসের কাছে। ছেলেটা ওদেরকে সাথে নিয়ে গোপন বাড়িতে আসে আর এসেই দেখে টিচারকে। ব্যাস, সেখানে গোলাগুলি শুরু হয়। হাতে নাতে ওদের সবাইকে অ্যারেস্ট করে অভ্ররা।
ড্রাগসের মিশন কমপ্লিট হয় অর্ণিকেও অভ্র আগামী মাসে বিয়ে করবে।